আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিন ও ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, আলহামদুলিল্লাহ, ভয়াবহ দাবানলে পুড়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুর জরুরি বৈঠক। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। সব শহরের বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অবস্থায় দমকল বাহিনীর প্রায় 15 জন সদস্য আহত হয়েছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়ার কারণে সেখানে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ট্রেন চলাচলও বন্ধ। আজ আনাদুলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। আল্লাহর গজব তাহলে কি শুরু হলো ইসরায়েলে? এরপর জানাবো, ব্রিটিশ মুসলিম এমপিকে আল আকসায় প্রবেশ করতে দিল না দখলদার ইসরায়েল। ব্রিটিশ মুসলিম এমপি শোকাত অ্যাডামকে ইসরায়েল নিয়ন্ত্রিত গেট দিয়ে আল আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। মিডল ইস্ট এআই এর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে, গতকাল এক প্রতিবেদনে তারা বলছে, লেস্টার সাউথের একজন স্বতন্ত্র এমপি অ্যাডাম এবং সেন্ট আইভসের লিবারেল ডেমোক্রেট এমপি অ্যান্ড্রু জর্জ গতকাল এপ্রিলে ইসরায়েলে এসেছিলেন। সেখানে তারা হেবরন, তুলকারম এবং পূর্ব জেরুজালেম পরিদর্শন করেছেন। এরপর তারা সকালে প্রতিনিধি দলটি পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ পরিদর্শন করেছে, তবে সেখানে তাদের ঢুকতে দেয়নি দখলদার বাহিনী। এদিকে এবার হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি করলেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বক্তব্যে হামাসকে নিয়ে এমন মন্তব্য করেছেন। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দাবি করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, খবর বিবিসির। তবে হামাসের পক্ষ থেকে তার এই গালি দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। তারা বলেছে, আমরাও ফিলিস্তিনি জনগণের মুক্তির জন্য লড়াই করছি, সুতরাং আমাদেরকে গালি দেওয়া উচিত নয়। এবারে জানাবো, প্রমাণ ছাড়াই অভিযোগ করছে ভারত, পাল্টা জবাবের প্রস্তুতি পাকিস্তানের। ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলেছে মোদী সরকার। পাকিস্তানি ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ নিয়েছে তারা। কিন্তু পাকিস্তানের দাবি, ভারত কোনো প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। বিষয়ে পাল্টা কূটনৈতিক জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইসলামাবাদ। আজ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথে নামবে ছাত্র শিবির। আগামী 3 সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি, এটিএম আজহারের মুক্তি ও ছাত্র শিবির সহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার না করা হলে আমরা ছাত্র জনতার সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করতে বাধ্য হব বলে জানিয়েছে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এক যৌথ বিবৃতিতে তারাই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। সব শহরের বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগার কারণে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতরাতে আনাদুলের এক
প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মোসাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়, তারপর তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরে বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এশতা অল বেইত, মেইর এবং মেসিলাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগুন নেভাতে গিয়ে 9 জন দমকল কর্মী সহ কমপক্ষে 15 জন আহত হয়েছে। ফায়ার অ্যান্ড সিকিউরিটি অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে আমাদের 15 জন আহত হয়েছে। তিনি বলেছেন, দাবানলের স্থান জেরুজালেমের প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর জেরুজালেমের আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, 6টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা করছে। তাদের সঙ্গে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ সদস্যরাও যোগ দিয়েছে। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল, 11টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা ও পুলিশ কাজ করছে। ব্রিটিশ মুসলিম এমপিকে আল-আকসায় প্রবেশ করতে দিল না ইসরায়েল। ব্রিটিশ মুসলিম এমপি শোকাত অ্যাডামকে ইসরায়েল নিয়ন্ত্রিত গেট দিয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি। মিডল ইস্ট এই তথ্য জানিয়েছে। মিডল ইস্ট জানিয়েছে এক প্রতিবেদনে, লেটার সাউথের একজন স্বতন্ত্র এমপি অ্যাডাম এবং সেন্ট আইভসের লিবারেল ডেমোক্রেট এমপি অ্যান্ড্রু জর্জ গতকাল ইসরায়েলে যান। সেখানে তারা হেব্রন এবং বেথলেহেম, তুলকারম এবং পূর্ব জেরুজালেম পরিদর্শন করেছেন। এরপর তারা প্রতিনিধি দলটি পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ পরিদর্শন করেন। তবে ঘটনাস্থলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, জর্জ এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা ইসরায়েল নিয়ন্ত্রিত পশ্চিম গেট দিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছিলেন, কিন্তু আদমকে মুসলিম হিসেবে চিহ্নিত করে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আজই সংসদ সদস্য নিশ্চিত করেছেন যে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অ্যাডাম আরও বলেছেন, আমার সহকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল। একজন ইসরায়েলি অফিসার আমার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। আমি বলছিলাম যে আমি একজন মুসলিম। পরে তিনি বলেন, আপনি ভেতরে ঢুকতে পারবেন না। আল-আকসা মসজিদের পশ্চিম গেটটি পূর্ব জেরুজালেমের পুরাতন শহরের মরক্কোর কোয়ার্টারের সঙ্গে সংযুক্ত ছিল, যা ইসরায়েলি বাহিনী 1967 সালে পশ্চিম প্রাচীর প্লাজা নির্মাণের জন্য ভেঙে ফেলে। হামাসকে গালি দিয়ে জিম্মিদের মুক্তির দাবি মাহমুদ আব্বাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনের কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বক্তব্যে হামাসকে নিয়ে এমন মন্তব্য করে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দাবি করেন তিনি। খবর বিবিসির। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এটাই হামাসের বিরুদ্ধে আব্বাসের সবচেয়ে কঠোর মন্তব্য। আব্বাসের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে হামাস। বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন, মাহমুদ আব্বাস নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পিএ এখন পশ্চিম তীরের এক অংশ শাসন করছে। 2007 সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। তার আগে হামাস সেখানে নির্বাচনে জয়ী হয়েছিল। এখন মাহমুদ আব্বাস বলছেন, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ও তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তর করতে হবে। মাহমুদ আব্বাস আরও বলেন, হামাস অপরাধমূলক দখলদারিত্ব ইসরায়েলের হাতে অজুহাত তুলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জিম্মি ধরে রাখা। হামাসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, কুকুরের বাচ্চারা যাদের আটকে রেখেছ ছেড়ে দাও, তাদের সুযোগ দেয়া বন্ধ করো এবং আমাদের মুক্তি দাও। তোমাদের কারণে আমরা এখন খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি। এ সময় তিনি হামাসের যোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা আর আমাদের দেশটাকে ধ্বংস করো না। তোমাদের কাছে অনুরোধ, কুকুরের বাচ্চারা, তোমরা ইসরায়েলিদের ছেড়ে দাও। ইসরায়েলিদের আটকে রাখার কারণে তারা এখনও আমাদের উপর হামলা অব্যাহত রেখেছে।
এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথে নামবে ছাত্র শিবির। আগামী ৩ সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি। এটিএম আজহারের মুক্তি ও ছাত্র শিবির সব রাজনৈতিক মামলা প্রত্যাহার না করা হলে আমরা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করতে বাধ্য হব। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ বলেন, ২০০৮ সালে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করে জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনও নিরস্ত্র মানুষের উপর হামলা চালায় বর্বর গণহত্যা। ছাত্র জনতার বীরত্বগাথা সংগ্রামে প্রায় ২ সহস্রাধিক শহীদ এবং অগ্রগতিতে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের রক্তের উপর ভিত্তি করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই গণহত্যা বিচার সম্পন্ন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতা লক্ষ্য করছি। অপরাধীদের বিপুল অর্থের বিনিময়ে মুক্তি প্রদান পুনর্বাসনের চেষ্টাও চলছে নানা মহল থেকে। আর সংগঠনটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, জাতিকে নেতৃত্বশূন্য করতে দেশপ্রেমিক আলেম ও রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনা করেছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ ২০১২ সালে গ্রেপ্তার করা হয় এবং ভিত্তিহীন ও প্রহসনমূলক সাক্ষ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেখানে একজন সাক্ষী ৭ কিলোমিটার দূর থেকে ঘটনাদর্শী দাবি করে অপরজন নিজেকে ক্লাসমেট বললেও ডকুমেন্ট অনুযায়ী তিনি ভর্তি হন ভিকটিম কলেজ ছাড়ার ২ বছর পর। এটিকে প্রমাণিত হয় মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জুলাই অভ্যুত্থানের পরে বহু রাজমন্ত্রী মুক্তি লাভ করেছে। ইতিপূর্ব সুপ্রিম কোর্টের আপিল করে তিনি ন্যায় বিচার পাননি। অভ্যুত্থান পরবর্তী সময়ে মামলা নিষ্পত্তির নামে বিভিন্ন কারণে উপস্থাপন করে শুনানি বারবার পেছানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।